আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আসাদ স্যার বলছি। বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই ক্লাসগুলো মূলত আমি অনুরোধের ভিত্তিতে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো যাতে করে আমি বাংলা বাংলার বিশেষ করে কবিতাগুলোকে এক্সপ্লেইন করে দিই। আমি মূলত সে কারণে একটু সময় করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। সো তোমরা যদি একটুখানি উপকৃত হও তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো, আমি তেমন কোনো কিছু বলতে চাই না। মূলত এখানে যা আছে সেই দুই একটা তথ্য নিয়ে একটু কথা বলি। তার আগে তোমরা একটু মধুসূদন বানানটা ভালো করে দেখে নাও। মধুসূদন প্রথমে কিন্তু রস্যও আছে, পরবর্তীতে দীর্ঘও আছে। হ্যাঁ, এটা একটু মনে রাখবে, মাইকেল মধুসূদন দত্ত। আর এই যে তার নামের আগে যে মাইকেল শব্দটা যে দেখছো, তার পিতৃপ্রদত্ত নাম কিন্তু ছিল মধুসূদন দত্ত। কিন্তু 1843 সালে তিনি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন তার নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হয়। তো তিনি জন্মগ্রহণ করেছেন, দেখো, 1824 সালের 25 জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেছেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এই যে তোমরা কপোতাক্ষ নদ যে দেখতে পাচ্ছ না, এই কপোতাক্ষ নদটা কিন্তু হচ্ছে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, এই সেখানেই কিন্তু হচ্ছে তারই কপোতাক্ষ নদটা। হ্যাঁ, এই কপোতাক্ষ নদের সাথে তার মূলত একটা খুব মানে ক্লোজ একটা সম্পর্ক আছে। কারণ আমরা যারা গ্রামে বড় হই, গ্রামের যে নদ নদী আমাদের আছে, বা যে নদী আছে, খাল বিল যেটাই থাকুক না কেন, তার সাথে কিন্তু আমাদের একটা খুব ক্লোজ কানেকশন থাকে। কারণ আমরা ছোটবেলায় সেখানে গোসল করতে যাই, আমরা খেলি, বন্ধুদের সাথে আড্ডা দিই। সমস্ত কিছুই তো এই নদী কেন্দ্রিক আমাদের, তাই না? যেহেতু আমরা বাঙালি এবং বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। হ্যাঁ, তো আমরা যাই হোক, এই সেই ধরনের একটা ব্যাপার আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনে আমরা লক্ষ্য করেছি। তার শৈশব এবং কৈশোরের নদী হচ্ছে সেই কপোতাক্ষ নদ। তা আমরা যদি একটু খেয়াল করি যে তিনি এর পরবর্তীতে হচ্ছে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলকাতার হিন্দু কলেজে যখন তিনি ভর্তি হন, তখন ইংরেজি সাহিত্যের প্রতি তার একটা ঝোঁক লক্ষ্য করা যায়, এবং পরবর্তীতে তিনি চিন্তা করেন যে তাকে কোনো না কোনো ভাবে জীবনে ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ভাষা ও সাহিত্যে তাকে এস্টাবলিশড হতে হবে। এই কারণে তিনি বাংলা ভাষাকে মূলত অবজ্ঞা করে, বাংলা সাহিত্যকে অবজ্ঞা করে ইংরেজি সাহিত্যে নিজেকে এস্টাবলিশড করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তিনি চেষ্টা করেন। তো জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতায় পরবর্তীতে তার এই ভুল ভেঙে গিয়েছিল, এবং পরবর্তীতে তিনি বাংলা ভাষায় আবার কাব্য রচনার মধ্যে দিয়ে তার যে কবি প্রতিভা ছিল, সেইটার যে যথার্থ যে স্ফূর্তি সেটা ঘটেছিল মূলত। তার মানে তিনি বাংলা ভাষার মধ্য দিয়েই তিনি আবার পরবর্তীতে কি হয়েছেন, আবার পরবর্তীতে তার যে হচ্ছে সাহিত্যিক যে খ্যাতি ছিল সেটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন। তার সব থেকে বড় কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটা একটু মনে রাখবা। তার অন্য আরো অনেক কাব্যগ্রন্থ আছে, সেগুলো একটু দেখে নিবা, যেমন বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা। তারপর চতুর্দশপদী কবিতা বলি, এটা ইম্পর্টেন্ট। চতুর্দশপদী কবিতা বলি মানে হচ্ছে 14টা পদের কবিতা, মানে 14 লাইনের কবিতা। হ্যাঁ, তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এগুলো একটু দেখে নিবা। আর প্রহসনে কে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো একটু দেখে নিবা। তো বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি বাংলা সাহিত্যে বা বাংলা কাব্যের মধ্যে তিনি একটা নতুন মাত্রা যোগ করেছেন। তার মানে কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে সৃজনশীল। কি বলছে যে বাংলা কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দের ছন্দের প্রবর্তক বা সনেটের প্রবর্তক। সনেট, হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম, 14 লাইনের কবিতা, অমিত্রাক্ষর ছন্দটা এরকম যে মিল থাকে না সাধারণত। হ্যাঁ, তো 1843 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। এই ছিল কবির জীবনী। আমি এখন মূল কবিতাটা যেখানে আমি ফোকাস করব সেটা নিয়ে আলোচনা করবো। তোমরা একটু ভালো করে বুঝবা যে এইটা কিন্তু আমরা যে এই কপোতাক্ষ নদ কবিতা নিয়ে আলোচনা করছি, এটা মূলত একটা সনেট। এই সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। সনেটে কত লাইন থাকে? 14 লাইন থাকে। এই 14 লাইনের মধ্যে প্রথমে থাকে 8 লাইন, পরে থাকে 6 লাইন। প্রথমের 8 লাইনকে বলা হয় অষ্টক। তো ভালো করে খেয়াল করবা, পরের 6 লাইনকে বলা হয় শতক বা ষষ্ঠক। হ্যাঁ, শতক, অষ্টক এবং শতক। এই প্রথম 8 লাইন যে অষ্টক থাকে, অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনা, প্রবর্তনা মানে কি বলতো? কোন একটা জিনিসের জন্ম। হ্যাঁ, আর শতকে থাকে ভাবের পরিণতি, মানে হচ্ছে সেটার পরিণতিটা কি হবে, সেটার ফাইনালি আসলে কি ঘটলো আমরা সেটা। তো প্রথমে আমরা এইখানে আমরা যে 8টা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই 8টা লাইনকে বলা হচ্ছে অষ্টক। এই অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। ভালো করে খেয়াল করবা, ভাবের প্রবর্তনা, ভাবের স্টার্টিং, তিনি আসলে কি বলতে চাচ্ছেন একটু কবিতাটা দেখো। তিনি কি বলছেন, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেইন করবো। দেখো কি বলছে, সতত হে নদ তুমি পরমোর মনে। সতত, দেখো ভালো করে খেয়াল করো। সতত মানে হচ্ছে কিন্তু সব সময়। একটু মিনিং গুলা তোমরা পারলে লিখে নিবা। সতত মানে সব সময়। হে নদ বলতে কবি কপোতাক্ষ নদকে বোঝাচ্ছেন। কবি বলছেন, হে কপোতাক্ষ নদ, তুমি আমার
তুমি পড়ো মোর মনে। পড়ো, মোর, মোর মানে হচ্ছে আমার। তুমি বলছেন হে কপোতাক্ষ নদ, তুমি সবসময় আমার মনে পড়ো। তার মানে কবি কপোতাক্ষ নদকে বলছেন, হে কপোতাক্ষ নদ, তোমার কথা আমার সবসময় মনে পড়ে, বা তুমি সবসময় আমার মনে থাকো, মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বিরলে মানে কি? বিরলে মানে হচ্ছে নির্জনে, নির্জনে বা নিরিবিলিতে। সতত মানে সবসময় তোমার কথা। কার কথা? কপোতাক্ষ নদের কথা। ভাবিয়ে বিরলে, যখন আমি বিরলে থাকি, একান্ত নির্জনে থাকি বা নিরিবিলিতে থাকি, তখন তোমার কথা আমার মনে পড়ে। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি যে কেন কবির আসলে কপোতাক্ষ নদের কথা মনে পড়ছে। তোমাদের একটু আগে যখন আমি আলোচনা করলাম তখন কিন্তু বলেছিলাম যে কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি ঝুঁকেছিলেন। তিনি চাচ্ছিলেন নিজেকে ইংরেজি সাহিত্যে স্টাবলিশ করার জন্য। দ্যাটস ওয়াই তিনি আমাদের দেশে তো থাকেন নাই, তিনি ফ্রান্সে চলে গিয়েছিলেন। তো ফ্রান্সে তার জীবনের বহু বিচিত্র যে অভিজ্ঞতা, সেখানে তাকে একা একা লাইফ লিড করতে হচ্ছিল। ওই সময়টায় তিনি বারবার তার যে মাতৃভূমি, তার যে সেই শৈশবের কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদের কথা তার মনে পড়ছিল। এর মধ্যে তোমরা জানো যে কবি বাংলা সাহিত্যকে অবহেলা করেছেন, তিনি বাংলাদেশকে অবজ্ঞা করেছেন, তিনি তার ধর্মকে পর্যন্ত কিন্তু তিনি রূপা মানে অন্য ধর্মে কিন্তু তিনি দীক্ষিত হয়ে গিয়েছেন। তো নানাবিধ কারণ ছিল, যার কারণে দেশে আসাটাও কিন্তু তার জন্য একটু কষ্টকর ছিল, বা দেশে আসাটাও তার জন্য চ্যালেঞ্জিং ছিল। তো ফ্রান্সে যখন তিনি একাকিত্বে ভুগছিলেন, ঠিক ওই সময়টাতে তার সেই কপোতাক্ষ নদ বা তার সেই শৈশবের যে নদ বা মাতৃভূমির কথা কিন্তু তার বারবার মনে পড়ছিল। তো এই যে কবিতাটা, এই কবিতায় মূলত কবির যে স্মৃতিকাতরতা, কবি স্মৃতিকাতর হয়ে পড়েছেন আমাদের মাতৃভূমির কথা স্মরণ করে, তার সেই শৈশবের কপোতাক্ষ নদের কথা স্মরণ করে। এই যে স্মৃতিকাতরতার আবরণের ভেতরে মূলত কবির যে অত্যুজ্জ্বল দেশপ্রেম, অত্যুজ্জ্বল মানে হচ্ছে অতি যোগ উজ্জ্বল, অত্যুজ্জ্বল মানে হচ্ছে কবির যে দেশপ্রেম, এই দেশপ্রেমের ব্যাপারটাই যেন প্রস্ফুটিত হয়েছে। ভালো করে খেয়াল করবা এই কবিতায় কবির যে স্মৃতিকাতরতা, সেই স্মৃতিকাতরতার ভিতর দিয়ে মূলত দেশের প্রতি যে একটা প্রেম আছে, কবির যে ব্যাপক যে দেশাত্মবোধ আছে, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এইটা কার মধ্য দিয়ে আমরা দেখতে পারি? ওই যে কবি তার শৈশবের যে কপোতাক্ষ নদের কথা তার বারবার মনে পড়ছে, এই কপোতাক্ষ নদের কথা বারবার মনে পড়ার ভিতর দিয়ে কিন্তু এই দেশাত্মবোধের ব্যাপারটা এখানে ফুটে উঠছে। তো কবি মূলত এটা বোঝাইতে গিয়ে তিনি সেই কপোতাক্ষ নদের কথা এখানে উপমা হিসেবে ব্যবহার করেছেন। তো কবি বললেন যে সতত হে নদ তুমি পরবর মনে, হে কপোতাক্ষ নদ তুমি সবসময় আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, আমি সব সময় তোমার কথা ভাবি। বিশেষ করে আমি যখন একান্ত নির্জনে থাকি, যখন আমি একান্ত নিরিবিলিতে থাকি। বিরলে মানে হচ্ছে নির্জনে বা নিরিবিলিতে। আমি যখন নিরিবিলি থাকি, একা একা থাকি, তখনও তোমার কথা আমার মনে পড়ে। এরপরে দেখো সতত তব কলকলে, আমি কিন্তু ব্র্যাকেটটা একটু অ্যাভয়েড করলাম, এটা আমরা পরে বলবো। কিন্তু সতত তব কলকলে মানে সব সময় তোমার কলকল ধ্বনি। আমরা জানি নদীর ধ্বনি কি, নদীর পানির শব্দ কি? কলকল। তো বলছে সতত তব কলকলে, তব মানে হচ্ছে তোমার, এটা একটু মনে রাখতে হবে। সতত মানে সবসময় তোমার যে কলকল ধ্বনি আছে, পানির, কপোতাক্ষ নদের পানির যে কলকল ধ্বনি আছে, এইটা আমি কি বলছে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। ভালো করে খেয়াল করো, ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মানে হচ্ছে ভুল, ভ্রান্তি মানে হচ্ছে ভুল। তা ভ্রান্তির মানে হচ্ছে ভুলের, ছলনে মানে হচ্ছে ছলনায়। ছলনা মানে কি বলতো? ছলনা মানে হচ্ছে প্রতারণা। ভালো করে খেয়াল করবা। বলছে যে আমি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে আমি আমার কানকে জুড়াই। কিভাবে? ভ্রান্তির ছলনে, ভুলে। তার মানে কবি এখানে বলতে চাচ্ছেন যে আমি ভুলে কপোতাক্ষ নদীর, বা আমি ভুলে ছলনা করে বা প্রতারণায়, মানে কপোতাক্ষ নদকে তো কবি দেখতে পাচ্ছেন না, কিন্তু কপোতাক্ষ নদীর সেই কলকল ধ্বনিটা কবি ভুলে তার কানের মধ্যে শুনতে পাচ্ছেন। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে আছি কিভাবে? যেমতি, যেমতি মানে হচ্ছে যেমন করে, যেমতি মানে হচ্ছে যেমন করে। ঠিক আছে? যেমন, তোমরা কি বুঝতে পারছো না? আচ্ছা, দেখো যেমতি মানে হচ্ছে যেমন করে। যেমন করে লোক, লোক মানে মানুষ, নিশার স্বপন। নিশা মানে হচ্ছে রাত, স্বপন, স্বপন মানে তো জানি আমরা যে স্বপ্ন দেখি। তো বলছে যেমন করে মানুষ রাতে স্বপ্নের মধ্যে শোনে মায়া মন্ত্রধ্বনি। রাতে যেমন মানুষ মায়া মন্ত্রধ্বনি শুনে, ঠিক ওই রকম ভাবে আমি ভুল করে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে আমার কানটাকে আমি জুড়াই। জুড়াই মানে কি? আমার ভালো লাগে এই কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি আমি ভুল করে শুনি এবং আমার কানটাকে জুড়াই। কেমন করে? যেমন করে মানুষ রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, ঠিক ওই রকম করে আমি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি আমার কানে শুনতে পাই, এবং সেটা আমার কাছে খুব ভালো লাগে, আমি আমার কানকে জুড়িয়ে দিই। এরপর কবি বলছেন
বহু দেশ দেখিয়াছি বহু নদনদী, কবি আক্ষেপ করে বলছেন আমি অনেক দেশ দেখেছি, অনেক দেশের নদী আমি ভ্রমণ করেছি, নদীতে আমি নদীর নদীর নৌকায় উঠেছি, সেই নদীগুলো আমি দেখেছি, সেই নদীর আমি জল পান করেছি, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কিন্তু কপোতাক্ষ নদের পানিতে, কপোতাক্ষ নদের পানিতে আমার যে তৃষ্ণাটা মেটে, সেই তৃষ্ণাটা হলো স্নেহের তৃষ্ণা। আসলে স্নেহের তৃষ্ণা ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিই, হ্যাঁ। স্নেহের তৃষ্ণা বলতে কি বুঝিয়েছে, মানে আমাদের পানির যেমন তৃষ্ণা লাগে ঠিক একইভাবে স্নেহেরও একটা তৃষ্ণা থাকে। যেমন ধরো, তুমি যদি তোমার মাকে জড়িয়ে ধরে তুমি যে তৃপ্তি পাও, তুমি তোমার খালামণিকে জড়িয়ে ধরে বা ফুফুকে জড়িয়ে ধরে কিন্তু তুমি ওই তৃপ্তিটা পাবা না, তারাও মায়ের মতো। কিন্তু তাদেরকে জড়িয়ে ধরে তুমি তোমার মাকে জড়িয়ে ধরে যে আনন্দটা পাও, মাকে জড়িয়ে ধরে যে তুমি তৃপ্তিটা পাও, মাকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে যে অ্যাফেকশনটা আসে, সেটা কিন্তু মায়ের মতো অন্য কাউকে জড়িয়ে ধরে কিন্তু সে অ্যাফেকশনটা আসে না। ঠিক একই কথাটাই কবি বলেছেন, যে কপোতাক্ষ নদের সাথে কবির একেবারে স্নেহের অ্যাটাচমেন্ট আছে, অ্যাফেকশনের ব্যাপার আছে। কবি বলছেন সেই কপোতাক্ষ নদের জল পান করেই কেবল আমার সেই স্নেহের তৃষ্ণাটা মেটে। আমি অনেক দেশ দেখেছি, অনেক নদ নদী দেখেছি, কিন্তু কোন নদীর পানি আমার সেই স্নেহের তৃষ্ণাটা মেটাতে পারেনি, যেটা আমার সেই শৈশবের কপোতাক্ষ নদটা মেটাতে পেরেছে। এরপরে কবি আবার নিজেই আনসার দিচ্ছেন, দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে। ভালো করে খেয়াল করো, এখানে কবি এখানে কবি কপোতাক্ষ নদের পানিকে মাতৃভূমির, মানে ভালো করে খেয়াল করো, এখানে কবি কপোতাক্ষ নদের পানিকে মাতৃদুগ্ধের সাথে কম্পেয়ার করেছেন। ভালো করে খেয়াল করো, জন্মভূমি বলতে, এখানে তিনি জন্মভূমি বলতে হচ্ছে তিনি মাকে বুঝিয়েছেন, আর জন্মভূমির স্তন বলতে তিনি আমাদের যে কপোতাক্ষ নদ আছে সেই কপোতাক্ষ নদ, এবং হচ্ছে কপোতাক্ষ নদের পানিকে তিনি মাতৃদুগ্ধের সাথে কম্পেয়ার করেছেন। তো কবি কি বলছেন, আমি অনেক দেশ দেখেছি, অনেক নদ নদী দেখেছি, অনেক নদীর পানি পান করেছি, কিন্তু কপোতাক্ষ নদের পানি যেন আমার কাছে মাতৃদুগ্ধের মতো। সেই নদীর সাথে বা সেই নদের সাথে আমার একটা স্নেহের সম্পর্ক আছে, যে স্নেহের সম্পর্কটা বা যে সেই স্নেহের তৃষ্ণাটা কেবল কপোতাক্ষ নদের জলেই মেটে। অন্য কোনো নদের বা অন্য কোনো নদীর, সেটা যত বড়ই হোক না কেন, যত সুন্দরই হোক না কেন, সেই জল দিয়ে আমার কখনো সেই স্নেহের তৃষ্ণাটা মেটে না। তাহলে আমরা যদি একবার এই অষ্টক কিন্তু আমরা শেষ করে ফেললাম। এতক্ষণ ধরে তিনি কি বলছেন, কপোতাক্ষ নদের সাথে তার যে একটা স্নেহের সম্পর্ক আছে সেইটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তথা বাংলাদেশের সাথে বা যশোরের সাথে কবির যে একটা ক্লোজ কানেকশন আছে, তিনি এখনো যে যশোরকে মিস করছেন সেই কথাটাই তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন বারবার। তো কবি কি বলছেন, সতত হে নদ তুমি পরম পরমর মনে। কবি বলছেন সতত মানে সবসময়, কপোতাক্ষ নদ তুমি আমার মনে পড়ো, সবসময় আমি তোমার কথা ভাবি যখন আমি একান্ত নিরিবিলিতে থাকি। সব সময় কি বলছে, মানুষ রাতে যেমন নিশার স্বপন দেখে, স্বপ্নের মধ্যে মায়া মন্ত্রধ্বনি শোনে, আমি ঠিক ওইভাবেই আমি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি সবসময় শুনতে পাই, এবং ভুলের ছলনায় সেই কপোতাক্ষ নদের ধ্বনিটাই যেন আমি শুনে আমার কানটাকে জোড়াই। এরপর কবি বলছেন আমি অনেক দেশ দেখেছি, নদ নদী দেখেছি, কিন্তু সেই কপোতাক্ষ নদের সাথে যে আমরা একটা স্নেহের সম্পর্ক আছে, সেইটা বা সেই যে স্নেহের তৃষ্ণাটা কেবল সেই কপোতাক্ষ নদের জলেই আমার পেটে। আবার তিনি কপোতাক্ষ নদের জলকে, কপোতাক্ষ নদের পানিকে তিনি মাতৃদুগ্ধের সাথে কম্পেয়ার করেন। তো এতক্ষণে আমরা দেখলাম তিনি ভাবের প্রবর্তনার মধ্যে আছেন। এরপরে আমরা যে 6 লাইন দেখবো, এই 6 লাইনটা হচ্ছে ভাবের পরিণতি। তো এতক্ষণ ধরে তিনি যে বললেন বারবার কপোতাক্ষ নদ নিয়ে বলছেন, তো আমাদের একটু শুনতে ইচ্ছে করে, ভাই তুমি আসলে কি বলতে চাচ্ছ? কপোতাক্ষ নদ নিয়ে তো অনেক কথা বললাম, এখন আসল কথায় আসো, তুমি কি বলতে চাচ্ছ? তো এখন আমরা দেখবো ভাবের পরিণতি। তিনি এতক্ষণ যে ভাবটা নিয়ে কথা বললেন সেটার পরিণতিটা কি, তিনি কি বোঝাতে চাচ্ছেন, আমরা কনক্লুশনে মূলত বুঝতে পারবো তিনি আসলে কি বলতে চাচ্ছেন মূল কথাটা। দেখো তো বলছেন আর কি হে হবে দেখা। তিনি একটা কোয়েশ্চেন করেছেন, আমি জানি না কপোতাক্ষ নদের সাথে, এই যে কপোতাক্ষ নদের সাথে আমার এত ক্লোজ একটা সম্পর্ক, আমি জানি না আমার সেই শৈশবের কপোতাক্ষ নদের সাথে কখনো দেখা হবে কিনা। তিনি বলছেন যত দিন যাবে, বলছে যত দিন যাবে আমি জানি না এই কপোতাক্ষ নদের সাথে আমার কখনো কোনোদিন দেখা হবে কিনা। এরপর তিনি বলছেন প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর। দেখো এখানে তিনি অনেকগুলো অনেকগুলো তিনি রূপক ব্যবহার করেছেন। তিনি এখানে বলছেন প্রজা, তারপরে এখানে বলছেন রাজ মানে রাজা। ঠিক আছে, কবি এখানে ভালো করে খেয়াল করো, আর এখানে দেখো কর,
এই তিনটা শব্দ একটু ভালো করে খেয়াল করবা। কবি এখানে আমাদের যে কপোতাক্ষ নদ আছে, কপোতাক্ষ নদকে তিনি প্রজা হিসেবে চিন্তা করেছেন, আর সাগরকে তিনি রাজা হিসেবে চিন্তা করেছেন। আমরা জানি যে প্রজারা রাজাকে ট্যাক্স দেয়, কর দেয়। কর মানে হচ্ছে ট্যাক্স। আর এখানে একটু খেয়াল করো, কবি এখানে বলছেন কপোতাক্ষ নদ তুমি প্রজার মতো করে রাজার মতো সাগরকে তুমি কি দিতা, কর দিতা, কর দিতা। কি কর দিতা? বাড়ি কর দিতা। বাড়ি রূপ মানে বাড়ির মতো বাড়ি। বাড়ি মানে হচ্ছে এখানে পানি। বলছে যে তুমি কি করতা, যে প্রজা যেমন রাজাকে ট্যাক্স দেয়, ঠিক একইভাবে তুমিও প্রজার মতোই তোমার যে নদের যে পানি আছে সেই পানিগুলোকে কর হিসেবে তুমি সমুদ্রকে দিচ্ছ। আমরা জানি সমুদ্র কিন্তু হচ্ছে নদীর পানি দিয়ে সমৃদ্ধ। হ্যাঁ, নদীর পানি গিয়ে, সমস্ত নদীর পানি গিয়ে কোনো না কোনো ভাবে সমুদ্রে পড়ে, এবং নদীর পানি নিয়েই কিন্তু সমুদ্র তৈরি হয়েছে। তো এই কথাটাই বলছে যে তুমি কি করো, যে হচ্ছে সমুদ্রকে সমৃদ্ধ করছো, তুমি সাগরকে সমৃদ্ধ করছো তোমার পানি দিয়ে। এটা একটু মাথায় রাখবা। এরপরে তিনি বলছেন এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে। তিনি বলছেন তুমি একটা, আমার একটা মিনতি আছে, আমার একটা অনুরোধ আছে। মিনতি মানে অনুরোধ। কবি কি বলছে, না আমার একটা অনুরোধ আছে, আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? তুমি আমার এই অনুরোধটা কি করবা, বাংলার মানুষের, বঙ্গযোজন, বঙ্গযোজন বলতে হচ্ছে বাংলার মানুষের কানে তুমি আমার এই অনুরোধটা পৌঁছায় দেবা। শখে, শখে মানে কি বলতো, শখে মানে হচ্ছে আমরা এই শখও বলতে পারি। হ্যাঁ, শখ মানে হচ্ছে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। বলছে সখারিতে। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, এই সখারিতে বলতে হচ্ছে বন্ধু বান্ধব অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। এরপর বলছে দেখো নাম তার এ প্রবাসে বজিপ্রভু ভাবে। এইখানে একটু খেয়াল করো। তো কবি এখানে বলার চেষ্টা করছেন যে তুমি যেমন করে সাগরকে পানি দিয়ে সমৃদ্ধ করো, ঠিক একইভাবে আমি কি করছি, যে আমার শখের বশে আমি বন্ধুর মতো করে, সখারিতে মানে বন্ধুর মতো আচরণ করছি। কাকে? বাংলাকে বা কপোতাক্ষ নদকে। ভালো করে খেয়াল করবে একটু। তো কবি এখানে বলছেন তুমি যেমন সাগরকে সমৃদ্ধ করো, ঠিক একইভাবে আমি প্রবাসে বসে আছি। এই প্রবাসে বসে আমি প্রেমের ভাবে মজে গেছি। প্রেমের ভাব, ভালো করে খেয়াল করো। কবি বলছেন যে আমি এই প্রবাসে বসেও কপোতাক্ষ নদ তোমার কথা বসে বসে আমি ভাবি, এবং তোমার প্রেমে আমি মজে গিয়েছি এই প্রবাসে বসে। প্রবাসে মানে কি, দেশের বাইরে বসে। কবি তো ফ্রান্সে বসে কবিতা লিখছেন। কবি বলছেন আমি এই ফ্রান্সে বসেও তোমার প্রেমে মজে গিয়ে তোমার নাম আমি বারবার নিচ্ছি, এবং তোমাকে আমি বন্ধু মনে করছি। এবং এইটা কি করছি, আমার শখ বা আমার আনন্দের বশে আমি আনন্দের সাথে কি করছি, কপোতাক্ষ নদের কথা বারবার স্মরণ করছি, কপোতাক্ষ নদকে বন্ধু মনে করে। সুতরাং তোমার কাছে আমার একটা মিনতি আছে। মিনতি আছে। এই মিনতিটা কি, তুমি কি করবে, বাংলার মানুষের কানে এই যে আমি তোমাকে বন্ধু ভেবে স্মরণ করছি, তুমি এই কথাটা বাংলার মানুষের কানে তুমি একটু পৌঁছাই দিবা। বঙ্গজ জনের কানে তুমি এটা পৌঁছাবা যে আমি এই প্রবাসে বসে কপোতাক্ষ নদের প্রেমে আমি মজে, কপোতাক্ষ নদকে আমি বারবার স্মরণ করছি। মজে যাওয়া মানে কি, মজে যাওয়া মানে মশগুল হয়, মগ্ন হয়ে যাওয়া। এরপর বলছে শুধু আমি কি প্রেমে মজে গিয়েছি এটাই, তিনি বলছেন লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীত। আমি বাংলা ভাষায় সঙ্গীত রচনা করার মধ্য দিয়ে বারবার সেই কপোতাক্ষ নদের কথা স্মরণ করছি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। কবি এখানে কনফিউশন একটা দাঁড় করিয়েছেন এবং কোয়েশ্চেনও তিনি করেছেন। কি বলছেন কবি, যে আমি জানি না আমার সেই শৈশবের কপোতাক্ষ নদের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা, যতদিন যাবে আমি আমার দেশে ব্যাক করতে পারবো কিনা আমি জানি না। যদি আমার সেই শৈশবের নদীর সাথে দেখা নাও হয়, তবে তুমি একটা কথা মনে রেখো, তুমি যেমন করে সাগরকে পানি ট্যাক্স দিয়ে যাচ্ছ, ঠিক একইভাবে আমি মাইকেল মধুসূদন দত্ত এই প্রবাসে বসে কপোতাক্ষ নদের প্রেমে আমি মজে গিয়েছি। বাংলা ভাষায় সঙ্গীত রচনা করার মধ্য দিয়ে আমি কপোতাক্ষ নদকে স্মরণ করছি, এবং আমি বাংলা সাহিত্যকে তুমি যেমন ট্যাক্স দিয়ে সাগরকে সমৃদ্ধ করছো, ঠিক একইভাবে আমি বঙ্গের সঙ্গীত রচনা করার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। এই হচ্ছে মূলত কবিতাটার পুরোটা, আমি ওয়ার্ড ধরে ধরে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি এবারে একটু তোমাদের এই যে এই ইয়াটা যেটা আছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। হ্যাঁ, তো পাঠ পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলবো। পাঠ পরিস্থিতিতে বলছে এটা একটা চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগ্রহ করা হয়েছে। তো এরপরে আমি যে কথাটা শুরুতেই বললাম, স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেম এই কবিতায় প্রকাশিত হয়েছে। এই কবিতায় দেখো কবি বারবার সেই শৈশবের কপোতাক্ষ নদের কথা বলছেন। মূলত এই কপোতাক্ষ নদের কথা বারবার স্মরণ করার মধ্য দিয়ে কবির মাতৃভূমির প্রতি যে একটা উজ্জ্বল যে দেশপ্রেম আছে সেটা তিনি এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। তো কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। তিনি ফ্রান্সে বসবাস করেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন তাকে মায়ের স্নেহ ডোরে বেঁধেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি। বন্ধু ভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদ বন্ধু ভেবে, সরি, কবি বন্ধু ভেবে কপোতাক্ষ নদকে যেমন করে স্মরণ করেন, কপোতাক্ষ নদ যেন একই প্রমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। এবং কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের যে কাতরতা সেটা যেন বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। এই যে বঙ্গজ জনের কানে যেন তিনি এটা প্রকাশ করেন। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই কপোতাক্ষ নদ কবিতাটা আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্তই। অন্য কোনো কবিতা নিয়ে হয়তো পরবর্তীতে আমি আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো।